অনেক বৃষ্টি হচ্ছে এখানে। হ্যালো এভরিওয়ান, স্টোরি আনকাটের আরও একটা ইন্টারেস্টিং ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ সকাল সকাল মা আর মেয়ে মিলে রেডি হয়ে বাড়ির ঠাকুর ঠাকুরদা ঠাকুমা সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর বাড়িও ফাঁকা, কারণ আমার বাবা আগের দিনই আমাদের নতুন বাড়িতে চলে গেছে, তাই বাড়িতে তালা দিয়ে চারিদিকটা গুছিয়ে আমাদেরকে বেরোতে হলো। আর এদিকে একটা টোটোকেও ডেকে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি খেয়াঘাটে পৌঁছে যেতে পারি। আর যাওয়ার পথে আমরা আমাদের ঠাকুরদা ঠাকুমার স্মৃতি সমাধিকে টাটা করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বলো তো তুমি। নমস্কার বন্ধুরা, স্টোরি আনকাটে। আর এদিকে আমি আমার মাকে বললাম, আজকে আমার ব্লগের ইন্ট্রোটা তুমিই দাও। প্রথমে শুরু করেছিল, কিন্তু কিছুটা বলার পর আর মনে করে বলতে পারেনি, পুরোটাই ভুলে গেছে। আর এদিকে কথা বলতে বলতে আমাদের খেয়াও স্টার্ট দিয়ে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আকাশে কত কালো করে মেঘ জমে আছে। আর অটোতে উঠেই কিছুটা রাস্তা যাওয়ার পরেই শুরু হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি। চলুন এবার বৃষ্টি এনজয় করতে করতে আমরা বাকি রাস্তাটা যাই। যাক, ক্যানিং নেমে আর বৃষ্টি পায়নি, তাই মা বলল এখনও ট্রেন ছাড়তে যেহেতু দেরি আছে, তাহলে একটুখানি চা খেয়ে নিই। আমরা ওই সকাল 11টা নাগাদ আমাদের এই বাড়িতে চলে এসেছিলাম। আর তখন সোনারপুরে নেমে এত বৃষ্টি হচ্ছিল, দুজনেই ভিজে গেছি, তাই আর কোনো ক্লিপস নিতে পারিনি। আবার বাড়িতে এসে রান্না খাওয়া দাওয়া, আবার বেরোনোর জন্য ব্যাগও গোছাতে হয়েছিল। এখন ওই সন্ধ্যে 8টা মতো বাজে, আমরা সবাই মিলে আমাদের সমস্ত লাগেজপত্র নিয়ে আমাদের এই বাড়ির সামনের মোড়ে অপেক্ষা করছি। আর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, তাই অনেক ক্যাবও ক্যান্সেল করে দিয়েছিল। যা হোক, একটা ক্যাব অ্যাকসেপ্ট করেছে। চলুন এখন তাড়াতাড়ি করে ক্যাবে উঠে পড়ি। আবার ওই কিছুটা যাওয়ার পরেই, মানে পরের মোড় থেকেই আমার দিদি আবার উঠবে। ওই যে দিদিকে দেখতে পাওয়া গেছে, চলুন ওকে এবারে গাড়িতে তুলে নিই। আমি নিজে বুঝতে পারছি না দাও এটা কিভাবে নিও, জানি মিষ্টি। আমি মিষ্টি খেতে নিয়েছিস? আরে পুজোর প্রসাদ ছিল না? কি পুজো? আমার ঘরের পুজোর প্রসাদ মিষ্টি। মারা বিষ করছে, তাই জন্য নিয়ে নিলাম মিষ্টি। মা মিষ্টি খেতে পারবে? তুমি মিষ্টি খাবে? মিষ্টি খাওয়া যাবে? হ্যাঁ, আমি একদম আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সবিনের তরকারি আর ডিম ভাজা। হ্যাঁ, আপনারা ভাবছেন তো আমরা এই 7 সমুদ্র 13 নদী পার করে আসলে যাচ্ছি কোথায়। আমরা ওই পরিবারের সবাই মিলে যাচ্ছি গয়াধামে। সবাই মানে ওই বাবা মা আর আমরা 3 বোন। আর আমাদের পরিবারের অনেক ভালোবাসার 2জন মানুষ তো, মানে আমার ঠাকুরদার ঠাকুমা কিছু বছর হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাই ওনাদের উদ্দেশ্যেই পিণ্ডদান করতে গয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে ওই রাত্রি 9:30। আমরা সবেমাত্র স্টেশনে এসে পৌঁছেছি। আর গাড়ি থেকে নামার সময় না এত বৃষ্টি হয়েছে, আমরা প্রায় ভিজেই গেছি। আর এখন ওই বোনের আসা বাকি আছে, দেখা যাক বোন কখন আসে। এদিকে সুভাষিস আবার আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছে। আর এদিকে বোনও ডিউটি শেষ করে পুরো কাক ভেজা হয়ে স্টেশনে এসেছে। আর স্টেশনে এসেই আমরা জানতে পেরেছি আমাদের ট্রেন আবার 4 ঘন্টা লেট। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যেটা সোনারপুরে হচ্ছিল না, এখানে খুব হচ্ছে। না, সোনারপুরে বৃষ্টি হচ্ছে না, এখানে সোনারপুরে বৃষ্টি। সকালে সোনারপুরে কেমন বৃষ্টি হলো? এখানে বৃষ্টি হয়নি দাদা, ও সকালে প্রচুর বৃষ্টি অনুভব করেছে। এটা আমরা অনুভব করে যাচ্ছি। আর এবার আমরা খাবো। কি খাবো? খাবো ডিনার। হ্যাঁ খাবো, আমার খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, ভীষণ টায়ার্ড, দাঁড়িয়ে আছি আর পাচ্ছি না। ট্রেনটা এদিকে 10:45 ছাড়ার কথা ছিল, এত বাজে 2:30টার সময় ছাড়বে। জানি না কি আছে, অনেক কিছু অসুবিধার ব্লগার অনেক ডাকলো।
সবার অনেক খিদে পেয়ে গেছে, তাই আমরা স্টেশনে দাঁড়িয়েই ডিনারটা শুরু করে ফেললাম। দিদি বাড়ি থেকে সয়াবিন আলুর তরকারি আর ডিম ভাজা করে নিয়ে এসছে, আর সুভাষিস করেছে রুটির বন্দোবস্ত। তাই আমরা 4 জনে মিলেই এখন রুটি তরকারি খাচ্ছি। আর বাবা মা যেহেতু এসব খাবে না, তাই বাবা মা খাচ্ছে ছোলা। রাত্রি ওই 10টা নাগাদ আমাদেরকে IRTCT থেকে মেসেজ করেছে যে আমাদের ট্রেনটা রিশিডিউল হয়েছে। ওই রাত 2:30 নাগাদ আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওই রাত ওই 1টা মতো বাজে, আমরা 1 নম্বরেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। দেখছি কোনো ট্রেনও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, আর প্ল্যাটফর্মেও কোনো লোক নেই। তাই খুঁজতে খুঁজতে দেখলাম 3 নম্বরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো ওই 1:30 মতো বাজে, এখন প্ল্যাটফর্মে এসে দেখি 3 নম্বরে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই ছিল আমাদের ট্রেন। তো নাম্বার মিলিয়ে আমরা এখন ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনেও অত একজন লোক ছিল না, আর আমরা যখন ট্রেনে উঠি প্ল্যাটফর্মেও মানে গোটা কয়েকজন লোক ছাড়া খুব একটা লোক ছিল না। বেশিক্ষণে জার্নি নয় মা, 6 ঘন্টা জার্নি। এরপরে আমরা নেক্সট স্টেশন বর্ধমান, কি করে উঠবে, তারপর দুর্গাপুর, ওই তো তুমি এখানে হেলান দিয়েছো, ওইটা ট্রেনে তুলে চেন দিয়ে আটকে হয়ে যাবে। ওই উপরে চেন আছে, তারপরে গয়া সকালে যাবে। আর এটা আমার মায়ের প্রথমবার এক্সপ্রেস ট্রেন চড়া। মা আগে কোনোদিনও কোনো দূরপাল্লার ট্রেনে করে কোথাও যায়নি। যেহেতু ঠাকুমা ঠাকুরদা অসুস্থ ছিল, বয়স্ক ছিল, তাই মা আর বাড়ি থেকে বেরোতে পারেনি। ওই এখন বাজে 2:30 মতো, সবেমাত্র আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আর আমরা সবাই তো অনেক টায়ার্ড, কারণ সারা দিন জার্নি করে এসেছি। আর সিট পাওয়ার সাথে সাথেই সবাই ঘুম। আর সকালবেলা যখন ঘুম ভাঙে তখন আমি বাইরেটা তাকিয়ে দেখি কি সুন্দর পরিবেশ, আর এই ছোট্ট ছোট্ট টিলা যার মধ্যে দিয়ে এখন আমাদের ট্রেনটা যাচ্ছে। এখন বাজে ওই সকাল 8টা মতো, তাই অ্যাপে দেখলাম আমাদের ওই ট্রেনটা 10টা নাগাদ গয়া স্টেশনে গিয়ে দাঁড়াবে। আর টিলাগুলো দেখার পরেই মাকে ডাকলাম। মাকে বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, পাহাড় দেখা যাচ্ছে। মা তো পাহাড় দেখার লোভে জানলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে আমার মায়ের। কোথায় আসছো তুমি, কোথায় যাচ্ছো? আমি এখন গয়া যাচ্ছি। গয়া কেমন এক্সপিরিয়েন্স প্রথমবার এক্সপ্রেস ট্রেনে উঠে? খুব ভালো লাগলো। বাথরুমটা কেমন ছিল? একদমই বাজে। হ্যাঁ সত্যি কথা, এই ট্রেনটার টয়লেট আর ওয়াশরুমের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তাই আমার দিদি অনেক অস্বস্তি নিয়ে ট্রেনের মধ্যে বসে আছে, অপেক্ষায় আছে কখন হোটেলে গিয়ে ও একটু শান্তি পাবে। আর আমরাও এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ তার পরের স্টেশনই ছিল আমাদের গয়া স্টেশন। আর এই গয়া যাওয়ার আগেই দেখুন কি সুন্দর পরিবেশ, আর মাঝে মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে এখানে। তো পাহাড়ের বৃষ্টি তো আমাদের সবারই খুব ফেভারিট, এবছর তো আর সেটা ফিল করতে পারিনি। তাই টিলার উপরে যখন বৃষ্টি পড়ছিল খানিকটা ওটা দেখেই মন সন্তুষ্ট করছিলাম। আর আমার মা তো আবার অবাক দৃষ্টিতে দেখছে যে এখানে এত বালি কোথা থেকে এলো। তাই জন্য এত নারকেল গাছ, এত তাল গাছ, খুব ভালো লেগেছে আমার মায়ের এই পরিবেশটা। শেষে পৌঁছচ্ছি, পৌঁছেছে নামছি স্টেশন, ডেস্টিনেশন গয়া। এখন বাজে ওই সকাল 10:30, আমরা সবেমাত্র গয়া স্টেশনে এসে পৌঁছালাম। আর স্টেশনে নেমেই দেখছি এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর স্টেশনের সামনের দিকটা এগিয়ে ঠিক তার বাঁ দিকে পড়েছে এইরকম একটা রাস্তা। এখানে 2-3 মিনিট হেঁটে গেলেই সামনেই রয়েছে ভারত সেবাশ্রমের এই কার্যালয়টি। হ্যাঁ আশ্রম জানা। আর আপনারা যারা গয়া কোনোদিনও যাননি বা ভবিষ্যতে যাবেন বলে ভাবছেন, তাদের সবার উদ্দেশ্যেই আমি একটা কথা বলে রাখি যে আপনারা যখন ট্রেন থেকে স্টেশনে নামবেন তখন অনেক দালাল থাকে যারা আপনাদেরকে মোটিভেট করে তাদের নিজস্ব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি বলবো কোনো দালালের চক্করে পড়বেন না, আগে থেকেই ঠিক করে আসবেন কোথায় যাবেন। কারণ এখানে অনেক সরকারি কার্যালয় রয়েছে, সরকারি সংস্থা আছে, আর অনেক এনজিওর আন্ডারেও সংস্থাগুলো আছে যেখান থেকে আপনাদের অনেক কম খরচে আপনাদের কাজটাকে সুসম্পন্ন করিয়ে দেবে। তো আমরাও আগে থেকে ডিসাইড করে এসেছিলাম কোথায় গিয়ে উঠব। তো আমরা ভেবে রেখেছিলাম ভারত সেবাশ্রমে যাব। তাই আমরা স্টেশন থেকে নেমেই আপনাদেরকে যে রাস্তাটা দেখালাম একদম খুবই কাছে, 2-3 মিনিটের মধ্যেই রয়েছে ভারত সেবাশ্রমের কার্যালয়, যেখানে আমরা এখন চলে এসেছি। এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে, যেমন আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কতজন এসেছি, কোন ট্রেনে করে এসেছি। তো এইগুলো জিজ্ঞাসা করার পরে ওনারা আপনাদেরকে একটা টোকেন স্লিপ দেবে, মানে গেট পাস বলে ওটাকে, ওই স্লিপটা দিয়ে দেবে। ওই স্লিপটা নিয়ে আপনাদেরকে সেবাশ্রমে দেখালে তারপর থেকে বাকি যা যা স্টেপ আছে সেই অনুযায়ী
কাজ হবে। আর ওই স্লিপ বাবদ আমাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হয়েছে। ওটা আর কিছুই নয়, ওটা ছিল গাড়ি ভাড়া। মানে এই কার্যালয় থেকে আমাদেরকে সেবাশ্রমে একটা অটো করে পৌঁছে দিয়ে আসা হবে, যার জন্য পার হেড 15 টাকা করে আমাদের নিয়েছে। তো আমরা 5 জনে 75 টাকা আমরা এখানে পেমেন্ট করেছি। এখন আমরা ওই অটোতে উঠে পড়ছি। আর এখান থেকে আমাদের বারবার বলে দিয়েছে যে এরকম ভারত সেবাশ্রম অনেক ডুপ্লিকেট খুলে ফেলেছে, আপনারা যাবেন না, যে লাল বড় গেটওয়ালা বাড়িটা আছে সেখানেই যাবেন। আর আমাদের ড্রাইভার দাদাকেও সেই মতো করে ওরা এখান থেকে বলে দিয়েছে। আর আমাদের ড্রাইভার দাদা বলছে এখন ওই আধ ঘন্টার মতো জার্নি আছে, দেখা যাক আমরা সেবাশ্রমে পৌঁছাই, তারপরে ওখানে আর কি কি হয় আমাদের সাথে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ওনাদের কথা অনুযায়ী আমরা এখন চলে এসেছি বড় লাল গেটওয়ালা ভারত সেবাশ্রমে। আর এটাই একদম অরিজিনাল। ভেতরে ঢুকতেই আমাদের মনটা খুব ভালো হয়ে গেছে, খুব সুন্দর পবিত্র আর শান্ত একটা এনভায়রনমেন্ট। আর এটার ঠিক ভেতরটায় গেলেই সামনেটাই পড়বে একটা বড় গেট, বাঁ দিকটায় ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই রয়েছে অনেকগুলো রুম যেখানেই থাকার ব্যবস্থা করা হয়। আর তার ঠিক ডান দিকটায় রয়েছে এরকম একটা অফিস, এখানেই থাকে মহাজনেরা, যারা আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে গাইড করে দেবে। তো আমরা এখন এখানে চলে এসেছি, বাকি আমাদের কাজগুলো এখান থেকে করে নেব। তো আমরা কীরকম ধরনের রুম সিলেক্ট করলাম, কিভাবে ব্রাহ্মণ সিলেক্ট করলাম, কিভাবে আমাদের বাকি কাজগুলো সুসম্পন্ন করলাম, সমস্ত কিছু ডিটেলস আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে, তাই ডিটেলসটা শেয়ার করতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।